Give it up, Superstar Lighting. রাঙাতে এলো মাছরাঙা। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের বুধবারের সাপ্তাহিক আয়োজন চারদিক অনুষ্ঠানে পরিবেশিত হচ্ছে সুপারস্টার লাইটিং এর সৌজন্যে। আপনারা জানেন চারিদিকে যা ঘটে চলেছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে আছেন তাদের সঙ্গে আসুন প্রথমে পরিচিত হই। আমার বাইরে রয়েছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আবুল হাসান চৌধুরী, এরপর রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আমাদের সঙ্গে আরও রয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। অতিথি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন, যারা নিয়মিত খোঁজখবর রাখেন তারা জানেন যে গত শুক্র এবং শনিবার ঢাকায় ভারত এবং বাংলাদেশে কর্মরত সাবেক হাই কমিশনারদের একটি শীর্ষ সম্মেলন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে দুই দেশের সম্পর্ক নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে তার আগে থেকেই চলছে পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় জঙ্গি তৎপরতা, এরা এই জঙ্গিরা কি বাংলাদেশের না ভারতীয়, তা নিয়ে এক ধরনের আলোচনা চলছে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতের একটি গোয়েন্দা দল ঢাকায় এসেছেন এই বিষয় নিয়ে তদন্তের অংশ হিসেবে। আপনারা আরও জানেন যে গত মন্ত্রিসভার বৈঠকে একটি প্রস্তাব পাশ হয়েছে, অনুমোদিত হয়েছে, যেটি এ মাসের শেষ সপ্তাহে যে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে এই চুক্তিটি হওয়ার কথা। সেটা হচ্ছে সার্ক অঞ্চলের মধ্যে অবাধ যাতায়াত সংক্রান্ত। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তবে শুরুতে আমি প্রফেসর ডক্টর ইমতিয়াজ আহমেদ, বাংলাদেশ ভারতের সম্পর্কটাকে আমরা সবাই জানি, এই সম্পর্কটাকে এভাবে সংজ্ঞায়িত করা হয় একটি অবিশ্বাস এবং সন্দেহের সম্পর্ক। আমরা বহুদিন ধরে এই টার্মটাই সঙ্গে বেশি পরিচিত। আপনি যদি সংক্ষেপে আমাদের বলেন যে আপনাদের এই যে অনুষ্ঠান, এই যে সম্মেলন হয়ে গেল, সেটির আয়োজনের উদ্দেশ্য কি ছিল এবং তাতে কতটুকু আপনি এই আয়োজনের অন্যতম একজন উদ্যোক্তা, আপনি কতটুকু সন্তুষ্ট এই আয়োজনটি সম্পন্ন হওয়ার পরে? ধন্যবাদ। তিনটা উদ্দেশ্য ছিল আসলে। একটা উদ্দেশ্য তো একাডেমিক উদ্দেশ্য ছিল, যেহেতু বিশ্ববিদ্যালয় জড়িত ছিল, আমার বিভাগ জড়িত ছিল। একটা একাডেমিক উদ্দেশ্য ছিল এই অর্থে যে গত 40 বছর বা 43 বছর 43 ইয়ার্সের একটা স্টক টেকিং নেওয়া। যারা এসেছিলেন দুই দেশ থেকেই, বাংলাদেশ থেকেও যারা ছিলেন এবং ভারত থেকে যারা এসেছিলেন, তারা বলতে গেলে 71-এর আগে থেকেই জড়িত পররাষ্ট্র নীতি, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি। তো আমাদের যেটা ইচ্ছা ছিল যে তাদের দিক থেকে বার করা এই একাডেমিক সাইটটা, এটা আমাদের ফ্যাকাল্টিরও প্রয়োজন, ছাত্রদের প্রয়োজন, গবেষণার কারণে প্রয়োজন। তো এটা একটা বড় আমাদের জন্য একটা দরকার ছিল এবং সেই হিসাবে আমি মনে করি খুবই সাকসেসফুল এই সেন্সে যে এতজনকে একসাথে পাওয়া এবং খোলাখুলি আলোচনা, একেবারে মুখোমুখি, যেহেতু কেউ সরকারে এখন নেই, যার জন্য এই জিনিসটা খুব ভালোভাবে উঠে এসেছে। স্যার, সরকারে থাকলে অনেক সময় খোলামেলা অনেক কথা বলা যায় না, তো তারা তো কেউই এখন সরকারে নেই। আপনি কি লক্ষ্য করেছেন এরকম কিছু যে তারা কি খোলামেলা কথা বলতে পেরেছেন, বলেছেন? যথেষ্ট। একটা মনে রাখতে হবে যে দুটো অংশে ভাগ করা ছিল। প্রথম দিনটা পাবলিক কনফারেন্স ছিল, কিন্তু দ্বিতীয় দিন কিন্তু হাফ ডে ক্লোজ ডোর ছিল, খোলা হাই কমিশন ছিল আর আমাদের ফ্যাকাল্টি ছিল। তো সেই হিসাবে যতখানি খোলা হয় এবং এমনিতেও কি বলা হয়, লাঞ্চে বা ডিনারে মানে একেবারে বন্ধুর মতনই কথা বলা, স্পষ্ট বলা যে এটা হলো আমাদের সমস্যা, এটা দেখার বিষয় ছিল এবং প্রয়োজন ছিল এই ধরনের একটা কাঠামোর মধ্যে সবাইকে বলা যে আসলে সমস্যা কোথায় ইত্যাদি। এটা ছিল একটা দিক। দ্বিতীয় যেটা ছিল, কোনো সন্দেহ নেই, পলিসিকে ইনফ্লুয়েন্স করা, এটা স্বাভাবিকভাবে থাকবে, কারণ দুই রাষ্ট্রই জানতো বা দুই সরকারই জানতো যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে। তো একটা ইনফ্লুয়েন্স করা
যে কিভাবে সামনে যেতে পারে, কোথায় কোথায় বাধাগুলো আছে, বাধাগুলো কেন, সেটা যে আলোচনা হয়েছে। এবং দুই সরকারের লোক থেকেই আবার এমনি বসেছিল প্রথম দিন, তারা স্বাভাবিকভাবে আমি মনে করি যে তারাও উপকৃত হয়েছে। তৃতীয় যেটা ছিল মূলত একটা ভবিষ্যতের চিন্তা করা, একটা ফিউচার ওরিয়েন্টেড একটা ব্যাপার ছিল, যে এখন যেহেতু কম্পালশন নেই, দেখি কে কত মানে উদ্ভট ধারণা হলেও কি দিতে পারে, কি ধরনের স্বপ্ন দিতে পারে, মানে কি ধরনের ভবিষ্যতে কথা বলতে পারে, সেটা বার করা। তো এই তিনটেই আমি মনে করি যে বড় দায়িত্ব ছিল, বড় উদ্দেশ্য ছিল। এবং সব মোটামুটি ভাবে যেহেতু একটা ঢাকা ডিক্লারেশনও তারা করতে পেরেছে, যদিও আমাদের দিক থেকে হয়তো আমরা আরো ফরওয়ার্ড লুকিং হয়তো চেয়েছিলাম, কিন্তু বোঝাই যাচ্ছে যে একটা জায়গায় কম্প্রোমাইজে অনেক কিছু করতে হয়, সেই হিসাবে তারা রাজি হয়েছে একটা ডিক্লারেশনে, সেটাও আমি মনে করি একটা বড় পাওয়া। তবে যে জিনিসটা বলে শেষ করতে চাচ্ছি যে এই সামিটের ধারণাটা আমি মনে করি যে খুব ইম্পর্টেন্ট। আমরা যেটা এখন চিন্তা করছি মিয়ানমারের সাথে একই ধরনের, মিয়ানমার বাংলাদেশের অ্যাম্বাসাডার একটা সামিট করার, ঠিক একইভাবে হয়তো চীনের সাথে হয়তো আমরা একসাথে একসময় করতে যাব। তো আমার কাছে মনে হয়েছে যে যারা প্রাক্তন হয়ে যান তারা হারিয়ে যান, এই জিনিসটা ঠিক না, কারণ তারা কিন্তু ঘুরে ফিরে একটা ইনফ্লুয়েন্স রাখেনি কোনো না কোনোভাবে। তা আমরা যদি সবাইকে নিয়ে এক ধরনের কাঠামোর মধ্যে আনতে পারি, তাহলে আমি মনে করি অনেক কিছু পাওয়ার আছে। সেই হিসাবে আমি মনে করি এই সামিটের কনসেপ্টটা বেশ কাজে দিবে ভবিষ্যতেও। জি ধন্যবাদ। ডক্টর ফাহমিদা, আপনি হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে সামিটে যে সমস্ত বিষয় এসেছে, ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে একটি বড় অংশ হচ্ছে ব্যবসা বাণিজ্যের বিষয়। আমরা অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল, ভারতের থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির একটি বড় অংশই আসে, এবং সেটি যখন আসা বন্ধ হয়ে যায় তখন বাজারে একটি বড় প্রভাব পড়ে। তো এই কনটেক্সটে আপনি যদি ভারত বাংলাদেশের সম্পর্কের সবচেয়ে মানে জরুরি জায়গাটা, গুরুত্বপূর্ণ জায়গাটা কোনটা মনে করেন, এবং সেইটি অ্যাড্রেস করার ব্যাপারে আমাদের দুই দেশের চেষ্টা কতখানি দেখেন বা কতখানি সফল হয়েছে বলে মনে করেন? ধন্যবাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে আমি অর্থনীতির মধ্যে রয়েছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে কিন্তু রাজনীতি, সেটার মধ্যে আমি যাচ্ছি না। ভারত বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক, এটা আসলে সামগ্রিক যদি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্পর্কটা দেখেন, তাহলে দেখবেন যে দক্ষিণ এশিয়া পৃথিবীর সবচেয়ে যে কম ইন্টিগ্রেটেড রিজনের মধ্যে একটা, এবং এই দক্ষিণ এশিয়ার মধ্যে যে ব্যবসা বাণিজ্যটা হয় মাত্র 5% ব্যবসা বাণিজ্য নিজেদের মধ্যে হয়ে থাকে। এবং এই নিজেদের মধ্যে ভারত যেহেতু একটা বড় অর্থনৈতিক রাষ্ট্র, তাদের মধ্যেই মূলত হয়ে থাকে। কিন্তু আপনি যদি ইউরোপের অন্যান্য অর্থনীতির দিকে তাকান, তাদের অর্থনীতি আরো অনেক খোলামেলা, উইদিন দ্য রিজন অনেক ট্রেড হয়। সো সবচেয়ে কম ইন্টিগ্রেটেড। এখানে একটা জিনিস রয়েছে যে আপনার সার্ক রয়েছে, এবং সাফটার অধীনে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলোর সাথে আমাদের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের অধীনে বাণিজ্যর, অবাধ বাণিজ্য এবং শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও যেটা রয়েছে যে বাণিজ্যের মধ্যে একটা বৈষম্য, ভারসাম্যহীনতা রয়েছে। কারণ হচ্ছে যে আমরা কম রপ্তানি করতে পারছি, আমরা আমদানি করছি বেশি। এই যে অর্থনীতিকটা, এটা তো রাজনীতির বাইরে নয়, কিন্তু আমরা দেখেছি গত কয়েক বছরে অনেকটা পজিটিভনেস আমরা দেখেছি, এবং ভারতের পক্ষ থেকেও শুল্কমুক্ত পণ্য প্রায় সবগুলি পণ্যের ক্ষেত্রে, প্রায় বেশিরভাগ পণ্য, কয়েকটা ছাড়া শুল্কমুক্ত প্রবেশাধিকার রয়েছে। এবং ভারতের পক্ষ থেকে যে আমাদেরকে ঋণ দেওয়া হলো সেইটার ক্ষেত্রে, তো এইগুলো এই যে ঋণের কথা আপনি বললেন, এটি নিয়ে তো অনেক সমালোচনা আছে। যে হ্যাঁ, সমালোচনা আছে এই জন্য যে এটা ঋণটা যখন দেওয়া হয়েছে, এটার ক্ষেত্রে অনেক শর্ত ছিল, প্রত্যেকটা টাকা খরচ করতে হবে ভারতের অনুমোদন নিয়ে, এবং বেশিরভাগ কেনাকাটা করতে হবে তাদের কাছ থেকে আনতে, প্রকিউরমেন্ট পলিসির মধ্যে একটা আছে। কিন্তু তার বাইরেও আমরা এটা উদ্যোগটাকে যদি পজিটিভ ভাবি নেই, এটা একটা জিনিস। তারপরে আমরা দেখেছি যে ভারতের বাজারে আমাদের তৈরি পোশাক শিল্পের যে শুল্কমুক্ত প্রবেশের একটা সুযোগ দেওয়া হয়েছিল, তো এগুলো আমি পজিটিভভাবে দেখি। কিন্তু তারপরে যেটা বলা রয়েছে যে যেহেতু একটা বিরাট রাষ্ট্র, বিরাট অর্থনীতি, সেখানে আমাদের অনেক সুযোগ রয়েছে ভারতের সাথে বাংলাদেশের, এবং বাংলাদেশের বাণিজ্য, যে বাংলাদেশ তো পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে, অথচ এই আমাদের উইদিন দ্য রিজন, উইদিন ভারতের সাথে আমাদের যে বাণিজ্য ঘাটতি সেটা রয়েছে। এবং তাছাড়া শুধু তাই নয়, আপনি যদি আরেকদিকে অন্যদিকে দেখেন যে এফডিআই এর ক্ষেত্রে, ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কতটুকু আসছে না আসছে, সেখানেও আমরা দেখি যে গত 40 বছরে
খুবই খুবই একটা নমিনাল অংশ এসেছে। তো সেটা একটা। আর অন্যদিকে আবার যদি দেখেন যে বিদেশি সাহায্য যদি কথা বলি, সেখানেও কিন্তু আমরা খুব একটা আশানুরূপ পরিমাণ দেখতে পাই না। তো বর্তমানে যে সারা বিশ্বে এখন একটা হয়েছে যে সাউথ সাউথ কোঅপারেশনের কথা বলা হচ্ছে, যে আমরা দক্ষিণ দক্ষিণ সহযোগিতার কথা বলছি, এবং দক্ষিণ দক্ষিণ সহযোগিতার কথা যখনই বলি তখন কিন্তু ভারত আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ। এদিকে চীন রয়েছে, কিন্তু উইদিন সাউথ এশিয়া ভারতের কথার দিকেই আমরা তাকাই, কিন্তু সেখানে কিছু হতাশাজনক চিত্র আমরা দেখতে পাচ্ছি। কারণ এখন ইউরোপিয়ান ইকোনমিক ইউনিয়ন হয়েছে, অনেকে এখন আশাব্যঞ্জকভাবে বলছেন যে সাউথ এশিয়ান ইকোনমিক ইউনিয়ন করা যায় কিনা, কিংবা আমরা ব্রিক্স ব্যাংকের কথা শুনছি, ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাংকের কথা শুনছি। অনেকে আবার এই যে একটা সম্মেলন হলো, এইরকম পজিটিভ আউটলুক থেকে অনেকে কিন্তু সাউথ এশিয়ান ব্যাংকের কথা বলছেন। তো এইগুলো কিন্তু একটা বিরাট রাজনৈতিক অঙ্গীকারেরই একটা অংশ, এটা কিন্তু আলাদাভাবে আপনি দেখতে পারেন না। রাজনৈতিক অঙ্গীকার এবং রাজনৈতিক কমিটমেন্ট যদি না থাকে, এই ধরনের প্রস্তাবনা কিন্তু আসতে পারে, কিন্তু সেগুলো বাস্তবায়নটা কিন্তু সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। ধন্যবাদ আপনাকে জনাব সাখাওয়াত হোসেন। ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে রাজনীতি বিষয়টা গুরুত্ব সহকারে বললেন ডক্টর ফাহমিদা। এটা তো অবশ্যই। তো দুই পক্ষ থেকে কিন্তু ধরেন কথার কথা যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন বাংলাদেশে এসেছিলেন, তখন এমনভাবে বলা হয়েছিল যে সব সমস্যারই বা অধিকাংশ সমস্যারই সমাধান হয়ে যাবে, কিন্তু বাস্তবে তেমন কিছু অগ্রগতি হয় নাই, যেটা নিয়ে প্রায় এখনো কথা হয়। এই সম্মেলনেও তিস্তার পানি নিয়ে কথা উঠেছে। তো কথা কিন্তু যখনই কোনো মিটিং হয়, যখনই কোনো এই ধরনের শীর্ষ সম্মেলন হয়, দুই পক্ষ একসঙ্গে বসে খুব ভালো ভালো কথা হয়, কিন্তু কাজ কিন্তু খুব বেশি এগোয় না। অ্যাটলিস্ট এই ধরনের একটা অসন্তুষ্টি বাংলাদেশিদের মধ্যে সর্বস্তরের মধ্যে রয়েছে। সমস্যাটা আসলে কোথায় বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আমি ডক্টর ইমতিয়াজকে প্রথমে কংগ্রেচুলেশন জানাই যে এত বড় একটা অর্গানাইজ করেছে। I would have been very keen to attend, but unfortunately I didn't know that. আমি জাস্ট ডক্টর ফাহমিদার কথা একটু অ্যাড করব। আমি একটা কোম্পানি রিপ্রেজেন্ট করি না, অ্যাজ এ অ্যাডভাইজারি ক্যাপাসিটি আমি মাঝে মধ্যে বসি। দে হ্যাভ মেড সাম ইনরোড, খুব সামান্য, আই এম টকিং অ্যাবাউট প্রাণ। কিন্তু এদেরও একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে নন ট্যারিফ ব্যারিয়ারের ভিতরে বড় সমস্যা আছে, এবং আমাদের এখান থেকেও কিন্তু ওইরকম সহযোগিতা করা হচ্ছে না। যেমন ওরা একটা ফ্যাক্টরি করতে যাচ্ছিল সে ত্রিপুরাতে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে আছে, কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের থেকে এখনো কোনো পারমিশনই পাচ্ছে না টু ইনভেস্ট। এখন সেই ধরনের যদি ইনভেস্টমেন্ট বাংলাদেশ থেকে না হয়, ছোটোখাটো ইনভেস্টমেন্ট যদি না হয়, তাহলে যে ব্যালেন্স অফ ট্রেডের কথা যেটা বলছেন, এটা কিন্তু থেকেই যাবে। তো আমি ইকোনমিক পার্টটা তো উনি বলেছেন, আমি শুধু এইটুকু সাপ্লিমেন্ট করলাম। আপনার প্রশ্ন যদি আসি, দেখুন আমার বিশ্লেষণটা একটু ডিফারেন্ট। আমি যদি ইন্ডিয়াকে যতটুকু জেনেছি, পড়েছি, বা যত খুব ক্ষুদ্র, ইটস এ বিগ কান্ট্রি। এখানে 3টি ইন্ডিয়া আছে। আমি জানি না ডক্টর ইমতিয়াজ আমার সাথে একমত হবেন কিনা। 3টা ইন্ডিয়া আছে আমি যদি সেভাবে দেখি। একটা হচ্ছে পলিটিক্যাল ইন্ডিয়া, মনে রাখবেন, একটা হচ্ছে ব্যুরোক্রেটিক ইন্ডিয়া, আর একটা হচ্ছে সাধারণ মানুষের ইন্ডিয়া, যেটা আমরা ট্র্যাক 2 ডিপ্লোমেসি বলি, যাই কথাবার্তা বলি, প্রচুর ওয়ার্মথ। আপনি দিল্লি যান, যেখানে যান, ইন্ডিয়ার যে কোনো জায়গা যান, মনে হয় যেন ইউ আর উইদিন ইউর ওন পেরিফেরি। কিন্তু ব্যুরোক্রেটিক ইন্ডিয়া ইজ ভেরি টাইট, ভীষণ টাইট। পলিটিক্যাল, আপনি দেখেন যে পলিটিক্যাল ডিসিশন যাই হয়, এটার ইমপ্লিমেন্টেশন, আপনি যত পাওয়ারফুল মিনিস্টারই হোক না কেন, এটা ইমপ্লিমেন্টেশন কিন্তু ওই ব্যুরোক্রেসির কাছে। উনি অবশ্য ব্যুরোক্রেটদের সাথেই বসেছেন। হ্যাঁ, আমরা যখন থাকি চেয়ারে তখন একরকম কথা বলি, আর বেরোয় আসলে কিন্তু আরেক রকম কথা বলি। হ্যাঁ, আর্মিতে ছিলাম, কোনোদিন গণতন্ত্রের কথা বলিনি, বেরোয় আসে এখন গণতন্ত্রের কথা বলি। আমাদের দেশের ব্যুরোক্রেটদের সম্পর্ক প্রযোজ্য একই। মানে তবে আমাদের দেশের ব্যুরোক্রেসি যদিও এখন আর সেরকম নাই, অনেকটা ডাইলিউট হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়ান ব্যুরোক্রেসি ইজ ভেরি টাইট। ইফ দ্য জয়েন্ট সেক্রেটারি রাইটস no powerful minister can make it yes. It's absolutely ওরা তো টাইট কেন স্যার? মানে ওরা কি কিছু দিতে চায় না, করতে চায় না, নাকি তাদের স্বার্থটা আগে দেখে? মানে কেন নিজের স্বার্থটা আগে দেখে? দ্যাটস এ গভর্নমেন্ট, আপনি মনে রাখবেন, দ্যাট ইজ দ্য পার্মানেন্ট গভর্নমেন্ট। হ্যাঁ, আগে এখানে আমাদের একটা শো হতো ইয়েস মিনিস্টার করে, কিন্তু ও বলতো ডু as we do, ministers will come, minister will go, but will stay. আপনি দেখেন ব্যুরোক্রেসিতে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। মোদি আসছে, একটা
হার্ডলি এনি চেঞ্জ ইন দ্যাট ব্যুরোক্রেটিক লেভেল যে ছিল। তার মানে দে আর ডুইং দেয়ার ন্যাশনালিস্টিক জব। আপনি তিস্তার পানির কথা যদি বলেন, এখানে প্রচণ্ড একটা রাজনীতি আছে। আপনার মমতা ব্যানার্জির জন্য তিস্তার পানি লাইফ অ্যান্ড ডেথ পলিটিক্যাল যদি বলি, আমি জানি না ভবিষ্যতে কি হবে। এখন তো শি হ্যাজ এগ্রি টু, আপনার সিট মহলটা এগ্রি করেছে। মমতা ব্যানার্জির জন্য তিস্তার পানি হচ্ছে নর্থ বেঙ্গল, এবং ইন্ডিয়ান নর্থ বেঙ্গল কিন্তু ড্রাই টু ভেরি, আমি যতটুকু দেখেছি ওখানে গিয়ে। এবং মমতা ব্যানার্জি এর আগের বারে নর্থ বেঙ্গলে অতগুলো সিট পায়নি, এবার কিন্তু 2 কি 3টা সিট শি গট ইন নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল যেটা এক সময় লেফটের ঘাঁটি ছিল, সেখানে কিন্তু শি মেড এ ডেন্ট। মমতা ব্যানার্জির পলিটিক্যাল অ্যাম্বিশন কিন্তু আরও উপরের দিকে। এখন তো শি ইজ, আজকের পেপারে দেখলাম যে শি ইজ ট্রাইং টু প্যাচ আপ উইথ দি লেফটিস্ট। তো যেটা আমি বলার চেষ্টা করছি যে আমাদের পলিটিক্যাল লেভেলে ইন্ডিয়ার সাথে, যেটা আপনি বললেন যে মনমোহন সিং আসলো, সেখানে বললো হয়ে যাচ্ছে। সো দেয়ার ইজ এ ব্যুরোক্রেটিক স্ন্যাচ এটার মধ্যে। আর দ্বিতীয় জিনিস হলো, ইন্ডিয়া কিন্তু এখন সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট দ্যাট স্ট্রং। মানে পাওয়ার ডেভলিউশন এত হয়ে গেছে রাজ্যগুলোর ভিতরে, রাজ্যগুলোর কনসেন্ট ছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষে কিছু করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে এখন। এক সময় ছিল যখন কংগ্রেস মানেই হলো ইন্ডিয়া, এখন কিন্তু কংগ্রেস অর বিজেপি ইজ নট ইন্ডিয়া। ইন্ডিয়াতে এখন তামিলনাড়ু আছে, ইন্ডিয়াতে এখন ওয়েস্ট বেঙ্গল আছে, হ্যাঁ, আপনার কি বলে উত্তরপ্রদেশ আছে। সো দিজ আর ভেরি পাওয়ারফুল স্টেট, এবং এই পলিটিক্যালি পাওয়ারফুল স্টেট, এই পাওয়ারফুল স্টেট, এদের ইকোনমি ইজ অলসো মোর অর লেস এক একটা স্টেটের থেকে একটা ডিফারেন্ট। তো এখন কিন্তু ওই ইন্ডিয়া খুব টাফ হয়ে গেছে ইন্ডিয়ানদের উইদিন দেয়ার সিস্টেম। সেই কারণে তারা অন্যদেরকে দেওয়ার, না আমি সেটা বলবো না, অন্যদেরকে দেওয়ার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে একটা হচ্ছে এখানে রাজনীতি মিক্সড আছে, এখানে আপনার ব্যুরোক্রেটিক মিক্সড আছে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, যে আমরা একটা পার্মানেন্ট করিডোর চেয়েছি, যে ফ্রম নর্থ বেঙ্গল টু কি বলে নেপাল, ইউ উইল নেভার গেট ইট। তার কারণ হচ্ছে দ্যাট ইজ দ্য সিকিউরিটি করিডোর। আমাদের সাথে রিলেশন যতই ভালো থাকুক, কিন্তু ইন্ডিয়ান দ্যাটস ভেরি স্ট্র্যাটেজিক সিকিউরিটি করিডোর উইথ দ্য নর্থ ইস্ট অ্যান্ড ফর চায়না। এখানে আপনাকে পার্মানেন্ট করিডোর পলিটিক্যালি যতই বলুক, আপনি যখনই এটা অ্যানালাইসিসে চলে যাবে, তখন বলবে দিস ইজ, তারা একবার রাজি হয়েছিল আমার যতটুকু মনে পড়ে, কিন্তু সেটা আর বাস্তবায়ন হবে না। তার কারণ হচ্ছে পলিটিক্যালি আপনার গিভ অ্যান্ড টেক সবসময় থাকবে। যেমন তিস্তার পানি ইজ ওয়ান এক্সাম্পল, যদি পাই তাহলে আমি বলবো ইটস এ মিরাকল। এবং ওই করিডোর যদি কানেক্টিভিটি যতই করেন, যদি ওই করিডোর আমরা পার্মানেন্টলি পাবো কি পাবো না, এটার উপরে ডিপেন্ড করবে। এই কানেক্টিভিটির বিষয় নিয়ে আমরা আলাপ করব। যেটা বলেছি যে সার্ক রিজিয়নের মধ্যে অবাধ যাতায়াতের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, জানি না কি হবে। জনাব আবুল হাসান চৌধুরী, আপনি একসময় আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এরকম বলা হয় যে ভারতের সঙ্গে বাংলাদেশের দলগুলোর মধ্যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক সবচেয়ে ভালো, ঐতিহাসিকভাবে ভালো। তো আপনি তো যখন দায়িত্বে ছিলেন, আপনার কি মনে হয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ইন্ডিয়া একটু ছাড় দিয়ে কোনো কাজ করে, অথবা তাদের যে পজিশন, যেটা একটু আগে জনাব সাখাওয়াত বললেন যে ওদের ব্যুরোক্রেসি কোনো সরকার দেখে না, কোনো দল দেখে না, তারা তাদেরটা দেখে। তো আওয়ামী লীগ থাকলে কি কোনো ধরনের নমনীয়তা কি আপনার লক্ষ্য করেছেন, নাকি তাদের যে স্ট্যান্ড যেটা, সেটা অল থ্রু তারা সেটাই মেনটেন করেছে? না দেখেন, প্রথমে এই প্রশ্নে আসার আগে আমিও মনে করি যে অত্যন্ত একটা সুচিন্তিত উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়েছিলেন, এবং তাদেরকে আমি অভিনন্দন জানাই। এবং বিশেষ করে প্রফেসর ইমতিয়াজ আহমদকে একটু যদি হালকা মেজাজে বলি, আশা করি এই এত ঘন রাত্রে কেউ এটা অন্যভাবে নেবেন না। সাধারণত বলা হয়ে থাকে bureaucrats have brains, politicians have the heart, and the intellectuals have so much of both that they confuse us. এখন কথা হচ্ছে যেটা, যে একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেটা বাংলাদেশি হোক বা যেই দেশই হোক, অন্য প্রত্যেকটা দেশের সাথেই সুসম্পর্ক রাখবে, এইটাই সবাই চায় এবং এইটাই আমরা আশা করি। কিন্তু কিছু কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন বাংলাদেশ ভারত, আমাদের একটা বহুমাত্রিক সম্পর্ক। এবং যে আপনি যে আওয়ামী লীগের কথাটা আনলেন, সেটা হচ্ছে আমরা যদি আমাদের ইতিহাস লিখি, সবচেয়ে অহংকার, সবচেয়ে গর্ব, সবচেয়ে বিরাট আমাদের ঘটনা হচ্ছে ৭১, আমাদের স্বাধীনতা। সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বিরাট ইতিহাস। এবং একই সাথে ভারত তার ইতিহাস যদি লেখে, তাহলে একটা বিরাট মাইল ফলক অবশ্যই ৭১।
আমি বলছি না যে আমরা সেখানেই থেমে থাকবো, কিন্তু সেটাকে এগিয়ে নিতে পারার জন্য মনোবল, আমি উইথ গ্রেট রেসপেক্ট, প্রথমত বুঝতে হবে যে নীতি নির্ধারণ করেন রাজনীতিবিদরা, কিন্তু নীতিকে অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে পরিচালিত করেন, ইমপ্লিমেন্ট করেন, কার্যকর করেন যদি তারা আন্তরিক হন, সেটা ব্যুরোক্রেসি। এখানে আমি সাখাওয়াত ভাইয়ের সাথে একমত। আমার যেটা অনেক সময় মনে হয়েছে যে ব্রিটিশরা আমাদের এখানে অনেক ইনস্টিটিউশনস রেখে গেছে, সেখানে আরেকটা ইনস্টিটিউশন রেখে গেছে ব্যুরোক্রেসি। সেই সময় যদি আমরা সেই ঔপনিবেশিক ইতিহাস দেখি, তখন দেখি যে ব্রিটিশ রাজনীতিবিদরা, আপনি যদি ইভেন 30s অক্সফোর্ড ইউনিয়নের ডিবেটসগুলো দেখেন এবং তারপর ইয়াং পলিটিশিয়ানসদের কথাবার্তা দেখেন, সেটা কিন্তু ব্রিটিশ 47 পর্যন্ত ব্যুরোক্রেসিতে ওইভাবে রিফ্লেক্টেড হয় নাই। একই জিনিস অনেক ক্ষেত্রে বলা যায়, হয়তো বাই ট্রেনিং তাদের ট্রেনিংটা হয় ব্রেকটাকে আরো কষে ধরা। আর আমার অল্প একটু যা অভিজ্ঞতা হয়েছে, আমি নির্দ্বিধায় বলতে পারি ভারতের ব্যুরোক্রেসি ইজ ফর দেয়ার ইন্টারেস্ট পারহ্যাপস ওয়ান অফ দি ফাইনেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সেখানে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিকভাবে এই জিনিসগুলো, যেটা ফাহমিদাও বলেছেন যে এগুলোকে রাজনৈতিক অঙ্গীকারটাকে সুস্পষ্টভাবে বলতে হবে। কেউ তো আর আদর করে কেউ কিছু দিয়ে দিবে না। আমাদের একজন অত্যন্ত সম্মানিত নেতা, আমি তাকে কোট করব, স্বাধীন বাংলা ছাত্রলীগ ফাউন্ডেশনের সভাপতি জনাব নূরে আলম সিদ্দিকী প্রায়ই যে কথাটা বলে থাকেন যে আমাদের 71-এর কারণে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। যদি কোনোদিন ভারত আক্রান্ত হয় বা কোন রকম দুর্যোগের ভিতরে হয়, আমরা সমস্ত বাঙালি এক হয়ে তাদেরকে সমর্থন দেব, সাহায্য করব। কিন্তু যেখানে আমাদের স্বার্থের ব্যাপার আছে সেখানে খুব দৃঢ়তার সাথে বলতে হবে। যে একটু আগে আমরা শুনলাম যে একটা কনফারেন্সের একটা যেটা মূল আপনার যে প্রেস কনফারেন্স যেটা করেছেন, ডিক্লারেশন, এই ডিক্লারেশন আনতেও অনেক ঘাম ঝরাতে হয়েছে। তো এইটাই তো রিফ্লেক্ট করে যারা এখন ব্যুরোক্র্যাট নন এবং তাদের মধ্যে অনেকে আছেন হু ইজ ফ্রেন্ডলি টু বাংলাদেশ। আমার সোজা কথা হচ্ছে যে ভারতকে একদিন না একদিন বুঝতেই হবে, যত তাড়াতাড়ি হয় সেটা ভারতের জন্য ভালো, আমাদের জন্য তো অবশ্যই ভালো, যে একটা স্থিতিশীল উন্নতশীল বাংলাদেশ, বন্ধুত্ব প্রতিম বাংলাদেশ ভারতের নিরাপত্তা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, রাজনীতি বলেন, সব কিছুর জন্যই ভালো। তাই না, ভারতের সীমানার ভিতরে দক্ষিণ পূর্ব যে 7টি রাজ্য আছে সেখানকার বিশৃঙ্খলা অবস্থা ভারতকে নিদারুণভাবে আপনার চিন্তিত রেখেছে। সেখানে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেটার একটা বিরাট ঐতিহ্য, স্বাধীনতার ঐতিহ্য আমাদের অনেক দিনের, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যদি কোনো কারণে অস্থির হন, অল্প কিছু লোক বাংলাদেশের আর অল্প কিছু লোক ভারতের বন্ধুত্ব চাইলে এই বন্ধুত্বটা টেকসই হবে না। মানে ইট ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন, যেটা ভারত, যেটা যারা ইন্টেলেকচুয়ালি এত ডিপ এত কিছু বোঝেন তারা বোঝেন না কেন। কারণ তিস্তার পানি আমরা যদি না পাই, আমরা যদি আমাদের এই যে সীমানা এইটার ব্যাপারে একটা মীমাংসা তাড়াতাড়ি না পাই, এমনকি সবচেয়ে আরো ভয়ঙ্কর যেটা, এই যে যেসব 16-17টা আরো ব্যারাজের কথা উঠছে, সেখানে আপনার 30,000 কিউসেকের কথা বলেন, এটা তো নেমে 3,000 কিউসেকে যাবে। সেখানে আমাদের এই সম্পূর্ণ আজকের যে রাজনৈতিক পরিমণ্ডল, এখানে সম্পূর্ণভাবে যতই আপনার এরকম বৈপরীত্য থাকুক না কেন, যদি অলৌকিকভাবে মিরাকুলাসলি আমাদের এই দুই দলের বা সমস্ত দলের নেতৃবৃন্দ একসাথে ভারতের সাথে বন্ধুত্বের কথা বলেন, সেটা তো হবে না। কিন্তু আমি তো সেটা চাই না। আমি কিন্তু বন্ধুত্ব ইজ ইন আওয়ার ইন্টারেস্ট। এখানে একটা কথা আমি বলবো, যেটা রাজনীতির ব্যাপারে আপনি বলেছেন, অবশ্যই ইতিহাসকে বাদ দেওয়া যায় না, স্মৃতিকে বাদ দেওয়া যায় না। 71-এ বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের সময় সমস্ত বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ডাকে ঐক্যবদ্ধ হয়েছিলেন, আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছিলেন, তখনকার কংগ্রেসের নেতৃত্বের কথা আমরা জানি, এবং সেই বিশাল হৃদয় দিয়ে তারা এগিয়ে এসেছিলেন। সেটা কিছুটা হয়তো অ্যাডভান্টেজ হয়ে থাকতে পারে, কিন্তু 96-তে আমরা খুব দৃঢ়ভাবে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে গঙ্গার পানি আর বন্টন ন্যায্য হিসেবে আমাদের দরকার। সেই জন্য 96 ক্ষমতার 6 মাসের ভিতরেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু 30 বছর মেয়াদী ফারাক্কার যে চুক্তি করতে পেরেছিলেন। এবার আমরা পারছি না, এটা আমি বুঝতেছি না কেন। কারণ প্রথমেই একজন, এই যে এখানেই চলে আসে, উইথ গ্রেট রেসপেক্ট অ্যান্ড জেনুইন রেসপেক্ট ফর দি ব্যুরোক্র্যাটস, একজন পলিটিশিয়ানই একটা সুদূর প্রসারী সাহসী একটা উদ্যোগ নিতে পারেন, যেটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছিলেন, এবং যেটার ফলশ্রুতিতে ভারতেও কিছু কিছু, আমি যেটা যতখানি হবে যে বিশালভাবে হবে সেটা হয় নাই, এটা আমার জন্য আক্ষেপের ব্যাপার, কিন্তু কিছু কিছু পত্রপত্রিকা উঠেছে যে রেসিপ্রসিটিটা সেইভাবে আসে নাই। ভারতের সবচেয়ে দুশ্চিন্তার বিষয় যেটা নিরাপত্তার, সেই ব্যাপারে যে পদক্ষেপ আমরা নিয়েছি এবং এটা কার্যকর করেছি, সেখানে ভারতের প্রধানমন্ত্রী, আমরা তো ডিল করবো উইথ দিল্লি, ঢাকা উইল ডিল উইথ দিল্লি, হোয়াট
দিল্লি ডাজ উইথ আদার স্টেটস ইজ দেয়ার বিজনেস। সেখানে আমরা কিন্তু সেটা করতে পারিনি। আরো একটা জিনিস আমি যেটা মনে করি, অবশ্যই যে দলই ক্ষমতায় থাকুক না কেন, ইন ব্রড প্যারামিটার দের ইজ এ স্টেট টু স্টেট রিলেশনশিপ। কিন্তু আওয়ামী লীগের অবশ্যই একটা সুবিধা আছে, এই সুবিধাটাকে আরো জোরালো ভাবে আমার মনে হয় লাগানো দরকার। এটা সবকিছু ওপেন হয় না, ওই যে একটু আগে উনি বললেন ক্লোজ সেশন। এখানে এই কথাটাও বুঝতেই হবে যে আজকের গ্লোবালাইজেশনের পৃথিবীতে আমরা বিচ্ছিন্ন হয়ে থাকতে পারবো না, এবং বিচ্ছিন্ন হয়ে না থাকার জন্য ভারতের দিক থেকে যেটা করা প্রয়োজন আমি মনে করি সেটা কিন্তু খুব বিরাট কিছু নয়। মানে আমরা একটা ভারতের জন্য একটা বিরাট বাজার, বিরাট মার্কেট, এবং তারপরে স্থিতিশীলতা যেটা আমরা তো স্থিতিশীল আর অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে অনেকদিন আছি। ওই যে এক সময়, আমি তার নাম বলবো না, কোনো এক আরব লিডারকে বলা হয়েছিল যে আমরা তোমাদের তেল নিব না, সে বলেছিল উই আর ইউজড টু লিভিং ইন দ্য ডেজার্ট, হোয়াট উইল হ্যাপেন টু ইয়োর লিমোজিনস। আমরা তো অস্থিতিশীল অবস্থায় আছি, ভারত কি পারবে অস্থিতিশীল অবস্থায় থাকবে? এই জন্য এটা যে ভারতের চিন্তাবিদরা বুঝবেন না, এটা আমার কাছে বোধগম্য। একজন এইবারে সামিটে একজন সাবেক হাই কমিশনার ইন্ডিয়ান, ওনাকে বলতে শুনেছি যে না আসলে ভারতের দায়িত্বটাই বেশি এই সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার জন্য। তো এটা শুনতে ভালোই লাগে, কিন্তু আমরা যখন বাস্তবে দেখি তখন কিন্তু তার কোনো প্রতিফলন দেখি না। যাই হোক, আমরা আলোচনা করছি, আরো করব। আমরা একটি বিরতিতে যাব এখন। দর্শক আশা করছি আমাদের সঙ্গেই থাকছেন। আমরা ফিরছি ছোট্ট একটি বিরতির পরে। স্টার লাইটিং। দর্শক, ফিরে এলাম সুপারস্টার লাইটিং চারদিক অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম এতক্ষণ বাংলা ভারত সম্পর্ক নিয়ে। মূলত বিরতির আগে আমরা সামিট নিয়েই শুরু করেছিলাম, হাই কমিশনারদের সামিট নিয়ে। আমি ডক্টর ফাহমিদা আপনার কাছে এবার শুরু করতে চাচ্ছি। এই সামিটে আমি ভারতের একজন সাবেক হাই কমিশনার, ওনাকে ওইখানেও বলতে শুনেছি, আমাদের অনুষ্ঠানে তিনি এসেছিলেন, পিনাক রঞ্জন চক্রবর্তী, তাকে একটু খুব আক্ষেপের সুরে বলতে শুনেছি যে বাংলাদেশিরা পৃথিবীর বহু দেশে গিয়ে ইনভেস্ট করছে, ভারতে কেন করছে না। তার এই আক্ষেপটা কি কতখানি যৌক্তিক? একটু আগে অবশ্য যদি আপনি দেখেন যে অর্থনৈতিক সক্ষমতা কিংবা অর্থনীতির আকার, তাহলে কিন্তু অন্যভাবে বলা যায় যে ভারতই বা কেন বাংলাদেশে বিনিয়োগ করছে না। এইটা কারণ কি, আমরা যে সবসময় ভারতের সাথে যখন অর্থনৈতিক সম্পর্কে কথা বলি তখন আমরা বাণিজ্যটাকে বেশি করে দেখি, যে ভারত বাংলাদেশ বাণিজ্য। এখন বাণিজ্যের কয়েকটা সুবিধা আছে। বাণিজ্য করলে কিন্তু বিনিয়োগটাও আসে। বাণিজ্য শুধুমাত্র বাণিজ্য এককভাবে কখনো আগায় না, একটা পর্যায়ে যাওয়ার পরে সেটাকে বিনিয়োগটাও আকর্ষণ করে থাকে। এবং বাংলাদেশের যে বিনিয়োগ পলিসি, এটা কিন্তু বিশ্বের অন্যতম, মানে বিশ্বের মধ্যে অত্যন্ত আকর্ষণীয় একটা বিনিয়োগ পলিসি। এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে। তো আমি যেটা আগের সেগমেন্টে বলেছিলাম যে গত 40 বছরে বাংলাদেশে ভারতের বিনিয়োগ যদি দেখি, মোট বিনিয়োগের 2%-ও কম কিন্তু ভারত থেকে এসেছে। তো খুবই নগণ্য। আর আমাদের বিনিয়োগ সক্ষমতা, আমরা কিন্তু বিদেশে তেমন ভাবে বিদেশে অন্য দেশে যে বিনিয়োগ করছি না, মাত্র শুরু হয়েছে খুব ছোট আকারে। এটা কিন্তু দ্বিপাক্ষিক একটা বিষয়। এবং বাণিজ্যের কথা যখন বলছি তখন কিন্তু এই যে উনিও এর আগে বলেছিলেন যে বাণিজ্য আমরা করছি, কিন্তু বর্তমান বিশ্বে বাণিজ্যের ক্ষেত্রে যে শুল্ক বাধাগুলি, এগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে বিশ্ব বাণিজ্যের WTOর কারণে। কিন্তু আমাদের যে আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে নন ট্যারিফ ব্যারিয়ারগুলি খুব গুরুত্বপূর্ণ, খুব বাধা হিসেবে রয়েছে, বিশেষ করে ভারতের সাথে। তাহলে তো তাদের এই কথা বলা মানায় না যে আপনারা কেন আমাদের এখানে ইনভেস্ট করতে আসছেন। এক্স্যাক্টলি, নন ট্যারিফ ব্যারিয়ার অর্থাৎ অশুল্ক বাধাগুলি। অশুল্ক বাধাগুলি কিভাবে? যেমন সার্টিফিকেশনের জন্য লাগে, স্যানিটারি ফাইটোস্যানিটারি দরকার পড়ে। এবং সেই ক্ষেত্রে আমরা বলছি যে ভারত বাংলাদেশের ক্ষেত্রে পণ্যের মান নিশ্চিত করার জন্য যে একটা ল্যাবরেটরি করা, সেটাও একটা বিনিয়োগের, সেটার অর্থায়ন প্রয়োজন। এবং সেটা কিন্তু এই যে সার্ক ফান্ড কিংবা ভারত বিশেষ করে সাহায্য দিল, এইটার মাধ্যমে যদি আমরা এই পণ্যের গুণমান নিশ্চিত করতে পারি, তাহলেও কিন্তু এই যে বাণিজ্যের অনেক ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় এবং এই যে দীর্ঘসূত্রিটাও কিন্তু কমানো যায়। আপনি বলছিলেন আপনি প্রাণ গ্রুপের সঙ্গে আছেন এখন। আমরা জানি যে প্রাণ গ্রুপ তারা প্রচুর বাইরে, ভারতের তাদের একটা বড় বাজার রয়েছে, এবং প্রাণ গ্রুপ সম্ভবত ভারতের কোন রাজ্যে তারা বিনিয়োগও করার চেষ্টা করছে। এই যে বাধাগুলির কথা এলো,
আসলে ওরা যে ইনভাইট করছে ইনভেস্টমেন্ট, কিন্তু তারা কি কতখানি ফ্যাসিলিটেট করছে আমাদের? না, আমি যতটুকু জানি আর কি, মানে ইন্ডিয়ার তরফ থেকে কোনো সমস্যা নেই। সমস্যাটা কিন্তু আমাদের এখান থেকে সমস্যা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের, উনি তো ভালো বলতে পারেন, বাংলাদেশ ব্যাংকের কিছু রেস্ট্রিকশনস আছে ইনভেস্টমেন্টের উপরে, মানে ফরেন কারেন্সি আপনি ইনভেস্ট করছেন, বাইরে নিয়ে যাচ্ছেন, সেটা ইনভেস্টমেন্টের ব্যাপারে। কিন্তু খুব দুঃখজনক হলো আমি এর উত্তর কারো কাছে পাইনি যে এই ইনভেস্টমেন্টটা আপনি করতে দিচ্ছেন না, কিন্তু সেকেন্ড হোম ইন মালয়েশিয়া, সেকেন্ড হোম ইন কানাডা, সেকেন্ড হোম ইন অস্ট্রেলিয়া, কোটি কোটি টাকা চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা মানি লন্ডারিং এর কথা বলছি, আমরা স্ট্রিক্ট ফিনান্সিয়াল কন্ট্রোলের কথা বলছি, ফিসক্যাল কন্ট্রোলের কথা বলছি। আমি আশ্চর্য হয়ে যাই যে আমি $5,000 বা এখন $7,000 হয়েছে বছরে, আমাকে জিজ্ঞেস করে স্যার কত নিয়েছিলেন এই পর্যন্ত, ওখানে আবার এয়ারপোর্টে জিজ্ঞেস করে স্যার কত নিয়ে যাচ্ছেন, হ্যাঁ ইন্ডিয়া যাচ্ছেন কত নিয়ে যাচ্ছেন। এই যে বিষয়টা, মানে আমরা তো একটা ডাইকটমির মধ্যে ভুগছি। আমরা ইনভেস্টমেন্ট করতে দিচ্ছি না, যে প্রপার ইনভেস্টমেন্ট যদি করতে হয়, ভারতের তরফ থেকে তো কোনো সমস্যা আমি মানে আমরা ফেস করি না। কত ইনভেস্টমেন্ট বাংলাদেশে, একজন কত ইনভেস্টমেন্ট করতে পারবে বাংলাদেশে? কিন্তু ওই যে ফার্মাসিউটিক্যালস এর ক্ষেত্রে কিন্তু তারা প্রায় বলে থাকে যে তাদের ওই যে বাংলাদেশ তো ফার্মাসিউটিক্যালস এ খুব ভালো করছে এবং বিদেশে বিশেষ করে আফ্রিকায় তারা অনেক বিনিয়োগ করতে পারে, কিন্তু টাকার নেওয়ার ক্ষেত্রে বের করে নেওয়ার এই টাকাটা আপনি মানে লিগ্যাল ওয়েতে গিয়ে ইনভেস্ট করতে পারছেন না। কিন্তু মালয়েশিয়াতে বাংলাদেশের বোধহয় নাম্বার 2 চাইনিজের পরে, সেকেন্ড হোম। অধ্যাপক ইমতিয়াজ, আপনি তো আমি যেটা শেষ করে দিচ্ছি, কথাটা হলো যে শুধু ভারতের কথা বললে তো হবে না, মানে বাংলাদেশিদের যাচ্ছে না বিকজ আমাদের পলিসি, বিকজ অফ আওয়ার পলিসি, আমাদের পলিসির সমস্যা আছে। আমাদের পলিসির সমস্যা যদি না থাকে, তাহলে আই এম শিওর অনেক ইনভেস্টমেন্ট, ক্ষুদ্র হলেও ছোট ছোট ইনভেস্টমেন্ট কিন্তু ইন্ডিয়াতে বাংলাদেশিরা করতো। আমি এই পুরনো প্রশ্নটা আবার আনতে হয় যে ইন্ডিয়াতে বিজেপি সরকার ক্ষমতা দখল করার, ক্ষমতায় আসার পরে একটা ভয়ের বা ভীতির একটা বিষয় ছড়িয়েছিল বাংলাদেশে জুড়ে, যে এবার না জানি বাংলাদেশের অবস্থা কি হয়, সম্পর্ক খুব খারাপ অবস্থা হতে পারে। তো আমরা তো নরেন্দ্র মোদীর মুখ থেকেও খুব ভালো ভালো কথা শুনেছি, মানে তিনি অনেক অভয় দিয়েছেন, আশ্বাস দিয়েছেন। তো আপনি বেশ কিছুদিন হয়ে গেল ভারতের এই নতুন সরকারের, বিজেপি সরকারের, আপনার কাছে কি মনে হচ্ছে তাদের পলিসি টুয়ার্ডস বাংলাদেশ? না, এখনো একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে। এই সরকারের সাথে কংগ্রেসের যেই সম্পর্কটা ছিল, যত ঘনিষ্ঠ ছিল, সেই জায়গায় স্বাভাবিকভাবে নেই। একটা যেটা আমি সবসময় বলি, মনস্তাত্ত্বিক দূরত্ব কিন্তু এখনো আছে, এটা না বোঝার কোনো কারণ নেই। তবে কয়েকটা জিনিস আমি খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু সেই ঘনিষ্ঠতার কি কোনো সুফল আমরা পেয়েছি কিনা? যখন কংগ্রেসের সাথে ছিল না, পাইনি। ওখানে কয়েকটা জায়গায় থেমে গেছে। একটা হলো কংগ্রেসের সেই ধরনের ক্ষমতাই ছিল না, কারণ ওদের যেই অ্যালায়েন্স পলিটিক্সে আছে, পানির বিষয়টা আটকে গেল। যদিও সাংবিধানিক কিন্তু কোনো বাধা ছিল না, সই করতে পারতো, কিন্তু যেহেতু পলিটিক্যাল প্রবলেমে পড়ে যেত, সেই কারণে মনমোহন সিং আর সই গেল না। তারপর ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট পার্লামেন্টে নিল ঠিকই, কিন্তু ওই তার নাম্বার অফ ভোটস ছিল না। এখন যদিও আমি মনে করি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়তো সহজ হবে, কিন্তু এই বিজেপি তো ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের বিরোধিতা করেছিল। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বিরোধী করলেও এটা মানে কি টেবিল হওয়ার ব্যাপারে তারা কোনো আপত্তি করেনি, মানে এখন টেবিল হয়ে আছে কিন্তু আপার হাউসে। জিনিসটা হলো যে এটা হয়তো আগামী উইন্টারে যে হবে অধিবেশন, সেখানে হয়তো সম্ভাবনা আছে। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট অত ঝামেলা না, কারণ এটা মূলত একটা ডিফ্যাক্টো যেটা, সেটা ডিজিওর করা হচ্ছে। এখানে কেউ পাচ্ছেও না, কেউ কমছেও না। সিম্বলিক্যালি হয়তো আমরা 10,000 একর বেশি পাবো, সিম্বলিক্যালি। আসামের বিজেপি ওটাই তো বেশি, ওটা সিম্বলিক্যাল। হ্যাঁ, না, ওটা মমতা ব্যানার্জির দিক থেকে বলছি যে আমরা যে এই যে 10,000 জমি যে হারাচ্ছি, সিম্বলিক্যালি হারালেও যে লোকগুলো ভারতে চলে যাবে, এর জন্য যে কি বলা হয় অর্থনৈতিক যে কম্পেনসেশন, সেটা চাচ্ছে দিল্লি থেকে। কিন্তু আমি কয়েকটা জিনিস, যেহেতু আমলাদের কথা নিয়ে উঠছে, ব্যুরোক্রেসির, ভারতের একটা জিনিস যেটা এই সামিটেও খুব খোলামেলা আলোচনা করেছেন, যেহেতু তারা প্রাক্তন ব্যুরোক্র্যাটস, তারা এফিশিয়েন্ট, কোনো সন্দেহ নেই। এটা হয়তো না এফিশিয়েন্ট না হওয়ার কোনো কারণ হলো তাদের যে সেক্রেটারি হন, তিনি 1.2 বিলিয়ন লোক থেকে একটা সেক্রেটারি হন। আমাদের হলো 160 মিলিয়ন, তার উপরে 60% হলো নিরক্ষর, তার উপরে এডুকেশন খুবই খারাপ অবস্থা। তো সেই হিসাবে আমি অবাক হচ্ছি না তাদের এফিশিয়েন্সি। কিন্তু যে জিনিসটা তারাও বড় আকারে সমালোচনা করেছেন, তাদের নিজেদের সমালোচনা করেছেন, যে ভারত ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে তারা খুবই স্লো। এটা একেবারে সিরিয়াসলি তারা বলেছেন।
যে ইমপ্লিমেন্টেশন, যার জন্য আমলাদের এফিসিয়েন্সি আছে হয়তো, কিন্তু ইমপ্লিমেন্টেশন এত খারাপ যে তারা নিজেরাও সমালোচনা করছে। এবং এটা চীনও কিন্তু ভারতের এই আমলাদের ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে তারাও প্রশ্ন তুলেছে, এবং চীনা বলে যে আমরা সই করি কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না, অথচ আমরা রেডি, সবকিছু রেডি হয়ে আছে। এই জায়গায় কিন্তু ভারতের আমি মনে করি যে তাদের এই ধরনের আমলা কিন্তু তাদের ক্ষতি করছে, যেটা নরেন্দ্র মোদী চেষ্টা করছে এবার এক ধরনের কি বলা হয় বাইপাস করে তাড়াতাড়ি কিছু করার যায় কিনা, এটা একটা জিনিস আমি ফ্ল্যাগ করতে যাচ্ছি। দ্বিতীয় যে জিনিসটা আমি মনে হয় শুনেছিলাম যে আমরা দিল্লির সাথে সম্পর্ক রাখবো, আমরা অন্য ওই জায়গায় আমার মনে হয় একটা মৌলিক পরিবর্তন করা দরকার, বিশেষ করে বিশ্বায়নের কারণে। যেই জিনিসটা আমি মনে করি চীনের প্রেসিডেন্ট কিন্তু করেছে, আমরা যদি দেখি চীনের প্রেসিডেন্ট কিন্তু সরাসরি গুজরাটে দিয়ে কিন্তু যাত্রা শুরু করেছিল, এটা কিন্তু একেবারে প্রোটোকলের বাইরে, এটা কখনোই কিন্তু করা হয় নাই। কারণ চীন কিন্তু ওই যে চীনের সেই বিখ্যাত কথা, মানে ডেং জিয়াওপিং এর সেই বিখ্যাত কথা যে আমি বিড়াল কালো না সাদা সেটা আমার মাথা ব্যথা না, বিড়ালটা ইঁদুর ধরতে পারে কিনা সেটাই হলো আমার কথা। তো আমি মনে করি যে এই বিশ্বায়নের যুগে আমাকে শুধু পশ্চিমবঙ্গ না, আমার সাথে তামিলনাড়ুর সাথে সম্পর্ক রাখতে হবে, আমার সাথে বিভিন্ন রাষ্ট্রে। কারণ আমি একটা সহজে বলছি, কারণ বলা যায় না তামিলনাড়ুর যে পলিটিশিয়ান, যে লিডার, সে কিন্তু একটা বড় রোল প্লে করতে পারে দিল্লিতে। সে হয়তো হোম মিনিস্টার হয়ে যেতে পারে, সে হয়তো ফরেন মিনিস্টার, সে প্রাইম মিনিস্টারও হয়ে যেতে পারে। সেই জায়গায় এক্স্যাক্টলি সেই জায়গায় আমি মনে করি যে আমাদের একটা মৌলিক পার্থক্য পরিবর্তন করা দরকার। লাস্ট যেটা নিয়ে আমি শেষ করতে চাচ্ছি, যেটা ফাহমিদা বলতে চেষ্টা করেছিল, শুল্ক মুক্ত হওয়ার ফলে যেটা হয়েছে, ইন্টারেস্টিংলি আমি যদি একটু ঘাটি ফিগারগুলা, এটা কিন্তু ভারত লাভ হয়েছে বাংলাদেশের চেয়ে অনেক, এটা আরো মজা। আমি ফাহমিদা কারেক্ট করতে পারো, সেটা হলো যে আমি খুব সম্ভব তাদের মনে হয় 17 না 20% বেড়েছে তাদের কি বলা হয় আমাদের জিনিসে পাঠা, ওই হিসাবে কিন্তু আমরা গ্যাপটা কিন্তু আরো বেড়েছে, কমেনি। যার জন্য আমি মনে করি যে মৌলিক পরিবর্তন দরকার এই অর্থনীতি। ধন্যবাদ। আমি একটু অ্যাড করি ডক্টর ইমতিয়াজের কথায়। আমিও তাই মনে করি যে দেখুন, ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের কিন্তু একটা মানে কালচারাল এফিনিটি আছে, লিঙ্গুইস্টিক এফিনিটি আছে, সবকিছু মিলিয়ে ওয়াজ পার্ট অফ আমরা একসাথে ছিলাম। আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের বেশি। আরেকটা জিনিস আমার এটা অবজারভেশন, যে ইন্ডিয়াতে, দিল্লিতে এখন মাত্র একজন প্রেসিডেন্ট যিনি টিউটলার হেড বাঙালি, কিন্তু আপনি দেখবেন যে বেশিরভাগ শাসক মানে পলিটিক্যাল পিপল যারা রুল করছে, দে আর আইদার ফ্রম নর্দার্ন ইন্ডিয়া অর ফ্রম নর্থ ইস্ট ওয়েস্টার্ন ইন্ডিয়া। তাদের অ্যাফিনিটি কিন্তু পাঞ্জাব, অ্যাফিনিটি সিন্ধের সাথে বেশি দেন বাংলার সাথে। দিল্লি যেরকম মানে ঢাকা যেরকম দিল্লির জন্য অনেকের কাছে একটা মাচ ডিস্টেন্সের একটা জায়গা, লাহোর কিন্তু অতটা না, রাওয়ালপিন্ডি অতটা না, ইসলামাবাদ অতটা না। দেয়ারফর আমরা যাই দেখি, আমরা দেখি যে পাঞ্জাব টু পাঞ্জাব যে রিলেশনশিপ, এগুলোতে এত বৈরিতা পরেও কিন্তু অনেকটা ইজ আপ আছে। আমাদের এখানে আমরা কিন্তু ওই যে দিল্লি, অফকোর্স স্টেট টু স্টেট যখন আমরা দিল্লিতে যাবো, ডক্টর ইমতিয়াজ যেটা বলছে, আমি অ্যাবসলিউটলি আই এগ্রি উইথ ইউ। You never know. কাল মায়াবতীর সাথে why shouldn't you have good relation with মায়াবতী? She is holding power. তামিলনাড়ু she is holding power. মমতা এতগুলো সিট নিয়ে আপনার লোকসভাতে আছে, she can influence. কিন্তু আমরা কিন্তু কখনো, আমার মনে হয় না যে we have tried to. ধন্যবাদ। কিন্তু আমার দুইটা বিষয় আছে যে আমিও এগ্রি করি ইন প্রিন্সিপল। আমি ভাবছিলাম আপনাকে আমি বিরতির পরে এসে দিই, মানে এর মধ্যে সময় হয়ে গেছে। কিন্তু আপনারা দুজন যেটা বললেন যে সম্পর্ক রাখতে হবে রাজ্যের সঙ্গেও, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সঙ্গে তো আমাদের খুব ভালো সম্পর্কই ছিল, কিন্তু বড় একটা আঘাত কিন্তু তার দিক থেকেই এসেছে। আচ্ছা, আসবো আপনাদের কাছে। আমি দুঃখিত জনাব চৌধুরী, আমি ফিরে এসেই প্রথমে আপনার কাছে আসছি। দর্শক, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি অল্প সময়ের জন্য, সঙ্গে থাকুন।